এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজ আপনাদের স্বাগত। আপনারা জানেন যে প্রত্যেক দিন সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন, অর্থাৎ এই এক্সপ্রেস নিউজে বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। এক্সপ্রেস অনলাইনে কি হয়? এক্সপ্রেস অনলাইন আমরা বিশেষ কিছু প্রতিবেদন, বিশেষ কিছু খবর, অর্থাৎ সারাদিনের বাছাই করা খবর নিয়ে আমরা আপনাদের সামনে আসি এবং আমাদের সামনে চলে আলোচনা, পর্যালোচনা, আমরা বিশ্লেষণ করি সেগুলোকে। এবং আমাদের সাথে অবশ্যই থাকে আমাদের প্রতিনিধিরা, আমাদের প্রত্যেকটা জেলার প্রতিনিধিরা আমাদের সাথে থাকেন। আমার সঙ্গে এই সন্ধ্যায় আছে আমার সহকর্মী চন্দ্রিমা হালদার। চন্দ্রিমা, তোমাকে এক্সপ্রেস অনলাইনে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ সঞ্জীব। চন্দ্রিমা, প্রথমেই তুমি জানো যে পুরো রাজ্য জুড়ে যেটা চলছে কদিন ধরে, আমরা যেরকম আগের দিন দেখেছিলাম, বিগত আগের দিন, ঠিক আছে, সেখানে কি হয়েছিল না, সেখানে আশা কর্মীদের যেই তাণ্ডব বা সেই রুদ্ররূপ আমরা দেখেছিলাম, যে রাস্তায় বসে আশা কর্মীরা কি করে একটা সংগঠিত বা একটা জোট বেঁধে তারা রাস্তায় নেমে পড়েছিলেন, তারা খুবই ক্ষুব্ধ ছিলেন। পাশাপাশি এসআইআর নিয়েও রাজ্য একদম তুঙ্গে একদম পড়ে আছে, সেটাও বলতে আমি বাধা সৃষ্টি করবো না। কিন্তু আমরা প্রথমেই কিন্তু মালদায় যাব। মালদায় কি হয়েছিল না, মালদায় কিন্তু হয়েছিল, আমি প্রথমে একবার সরাসরি আপনাদেরকে জানাই যে মালদায় কি হয়েছিল। মালদায়, চেন্নাইতে মালদার পরিযায়ী শ্রমিক আলমগীর অর্থাৎ আলমের রহস্য মৃত্যু হয়েছে। সেখানে কি করে না, 8 দিন নিখোঁজ থাকার পর রেল লাইনের ধারে উদ্ধার হয় দেহ। পরিবার অসহায়, প্রশাসনের কি ভূমিকা রয়েছে সেখানে, এই নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থাৎ প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে শ্রমিকের পরিবার। এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একদম মালদার খবর বলছি আপনাদেরকে, মালদা মৃত্যু নিয়ে আমি তো আপনাদের বলছি কি হয়েছিল, কেন হয়েছিল, সরাসরি সে প্রতিবেদন দেখবো, তারপর বিস্তারিত আলোচনা আসছি। দেখুন, চেন্নাইতে মালদার পরিযায়ী শ্রমিক বয়স 29-এর আলমগীর আলমের রহস্য মৃত্যু। 8 দিন নিখোঁজ থাকার পর রেল লাইনের ধারে উদ্ধার দেহ। হরিশ্চন্দ্রপুরের মশালদহ বাজারের এই যুবক কাজের সন্ধানে চেন্নাই গিয়েছিলেন। 9 দিন আগে হায়দ্রাবাদ যাওয়ার জন্য ট্রেনে ওঠার কথা থাকলেও আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। 8 দিন নিখোঁজ থাকার পর চেন্নাইয়ের একটি রেল লাইনের ধারে জঙ্গল থেকে আলমগীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। পরিবারের একমাত্র রোজগারের সদস্যের মৃত্যুর ফলে স্ত্রী হাবানুর খাতুন ও 2 নাবালক সন্তান সহ পরিবারে নেমেছে গভীর শোক ও অনিশ্চয়তা। হাবানুর খাতুন জানান, আমার স্বামীর মৃত্যু আমাদের জন্য এক অবর্ণনীয় দুর্দশা নিয়ে এসেছে। প্রশাসন বা জনপ্রতিনিধি এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি। মৃত শ্রমিকের ভাই আবু শামা জানান, আলমগীরের ওপর ছিল পুরো পরিবারের সংসারের দায়, তাই হঠাৎ মৃত্যু আমাদের মর্মাহত করেছে। রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। তৃণমূল ব্লক আইএনটিটিইউসি সভাপতি শাহেদ দাস বলেন, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, এই মৃত্যুতে প্রশাসন দায়বদ্ধ। করে শ্রমিকদের বিপাকে ফেলেছে বিজেপির সরকারই। আমাদের যদি 100 দিনের কাজ চালু থাকতো তাহলে এই শ্রমিকরা বাংলা ছেড়ে ওই ভিন রাজ্যে যেত না। আর যারা আমি যে দেখতে পাচ্ছি বাংলার পরিযায়ী শ্রমিকরা যারা অন্যান্য রাজ্যে গিয়ে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে যারা কাজের জন্য যাচ্ছে, তাদের নির্যাতন করছে বিজেপির সরকারই। তো সামনে আগামীতে 26-এর নির্বাচন, এই পরিযায়ী শ্রমিকদের থেকে আওয়াজ উঠবে এবং এই বিজেপির যেটুকুও বাকি আছে পশ্চিমবাংলায় উপরে বঙ্গোপসাগরে ভাসিয়ে আসবে এই পরিযায়ী শ্রমিকরা। জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়াল পাল্টা মন্তব্য করে তৃণমূলের ব্যর্থতা তুলে ধরেছেন। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রশাসন, রাজনৈতিক দল ও সমাজের সমন্বিত উদ্যোগের অভাব স্পষ্ট হয়ে উঠেছে। এই রাজনৈতিক বিতর্কের মাঝেই অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হয়েছে আলমগীরের পরিবার। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম স্পষ্ট দেখলাম আমরা কি হয়েছিল। এই মৃত্যুকে ঘিরে কিন্তু মালদায় একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা দেখলাম সেই চিত্র কি হয়েছিল। চেন্নাইয়ের লোক, চেন্নাইয়ের পরিযায়ী শ্রমিক, অর্থাৎ চেন্নাইতে গিয়েছিলেন মালদার পরিযায়ী শ্রমিক, একদম মালদার ছেলে ছিল সে।
চেন্নাইয়ে মালদার পরিযায়ী শ্রমিক আলমগীর আলম বয়স 29 রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। হরিশ্চন্দ্রপুরের মশালদহ অর্থাৎ বাজারের এই যুবককে কাজের সন্ধানে চেন্নাই গিয়েছিলেন তিনি। 9 দিন আগে হায়দ্রাবাদ যাওয়ার জন্য ট্রেনে তিনি যান এবং তিনি ট্রেনে চড়েন। পাশাপাশি কথাও এরকম ওঠে যে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি তারপর থেকে। অর্থাৎ 8 দিন নিখোঁজ থাকার পর চেন্নাইয়ের একটি রেল লাইনের ধারে জঙ্গল থেকে আলমগীরের ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। একদম সেই চিত্রই আমরা দেখছিলাম। আর একটু স্পষ্ট করে দেবো আপনাদেরকে, পরিবারের লোকেরা বলেন এটা কিন্তু একটা ষড়যন্ত্র। কি বলেন তারা? পরিবারের একমাত্র রোজগারের সদস্যর কিন্তু ছিল আলম। অর্থাৎ মৃত্যুর ফলে স্ত্রী হাবানুর খাতুন ও 2 নাবালক সন্তান সহ পরিবারের নেমেছেন গভীর শোক ও অনিশ্চয়তা। স্বাভাবিক জিনিস। পাশাপাশি হাবানুর খাতুন জানান, আমার স্বামী অর্থাৎ হাবানুর এটি বলেন, তার মুখ থেকে এরকমই আমরা বক্তব্য পাই। যখন আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছিল আমরা কিন্তু এরকমই খবর পেয়েছিলাম। আমার সাথে মনে হয় আছেন মালদা থেকে আমাদের প্রতিনিধি আছেন, সানু আছে আমাদের সাথে। সানু, তোমাকে এক্সপ্রেস অনলাইনে অনেক অনেক স্বাগত। দেখো, আমরা যেই চিত্রটা দেখতে পাচ্ছি, পুরো মালদা কিন্তু উত্তাল হয়ে আছে। একজন পরিযায়ী শ্রমিক, মালদার পরিযায়ী শ্রমিকের কিন্তু রহস্য মৃত্যু। একদম সেই চিত্র তুমি আমাদের সামনে তুলে ধরেছো। তুমি সেখানে গিয়েছিলে এবং সেই চিত্র তুমি প্রত্যক্ষ করেছো, কিভাবে ক্ষত বিক্ষত দেহ চেন্নাই থেকে পাওয়া গেছে, রেল লাইনের ধারে ক্ষত বিক্ষত দেহ। কি বলবে শানু তুমি এই বিষয়ে? একদমই সঞ্জীবদা, তোমাকে জানিয়ে রাখবো যে এবার মালদার এক পরিযায়ী শ্রমিকের কিন্তু রহস্যজনক মৃত্যু। আর ভিন রাজ্যে কাজে গিয়ে কিন্তু তার ক্ষতবিক্ষত কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আর মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম আলমগীর আলম, বয়স 29, বাড়ি হচ্ছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ বাজার এলাকায়। আর পরিবার সূত্রে যেটা জানা গেছে যে কয়েকদিন আগেই সে কিন্তু পেটের টানে এবং সংসারের হাল ধরতেই কিন্তু ভিন রাজ্যে অর্থাৎ চেন্নাইয়ে কাজে গিয়েছিল। সেখানে একটি কারখানায় কাজ ধরেছিল। আর কয়েকদিন কাজ করে তারপর তার স্ত্রীকে ফোন করে বলে যে আমি এখান থেকে হায়দ্রাবাদে যাব, অর্থাৎ নতুন কাজের সন্ধানে যাবে। আর তারপরেই কিন্তু তার ফোন বন্ধ হয়ে যায় এবং 8 দিন নিখোঁজ থাকার পর কিন্তু আজ কিন্তু পরিবারের কাছে খবর এসে পৌঁছায় যে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে চেন্নাইয়ের একটি রেল স্টেশনের জঙ্গল থেকে। এবং দেহে কিন্তু একাধিক আঘাত রয়েছে। আর পরিবারের লোকেরা যেটা অভিযোগ করছে যে এটা পরিকল্পিতভাবে কিন্তু তাকে খুন করা হয়েছে। এটা আত্মহত্যা নয়, এটা খুন করা হয়েছে। এই নিয়ে ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই খবর পরিবারের কাছে এসে পৌঁছাইতে কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা। সঞ্জিত। শানু, মৃত শ্রমিকের ভাই একদম স্পষ্ট এক্সপ্রেস নিউজের ক্যামেরার সামনে কিন্তু তিনি বলেছেন, অর্থাৎ মৃত শ্রমিকের ভাই আবু সামা জানান, আলমগীরের ওপর ছিল পুরো পরিবারের সংসার অর্থাৎ সংসারের দায়ভার। আর তার হঠাৎ মৃত্যুর কারণেই কিন্তু মর্মাহত পড়েন, পুরো পরিবার কিন্তু ভেঙে পড়ে। কি বলবে তুমি এই বিষয়ে? একদমই তার পরিবারে কিন্তু রয়েছে 2টি সন্তান এবং তার স্ত্রী কান্নায় ভেঙে পড়েছে। সে বলছে যে এখন কিভাবে সংসার চালাবো, একমাত্র রোজগার ছিল, রোজগারের ভরসা ছিল, সেই মারা গেল, এখন কিভাবে সংসার চালাবো তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়েছে তার স্ত্রী। এবং যেটা তার স্ত্রী আরো জানিয়েছে যে এখনো পর্যন্ত প্রশাসন থেকে বা জনপ্রতিনিধিরা কেউ খোঁজ খবর নেয়নি। তবে আমরা যোগাযোগ করেছিলাম চাঁচলের মহকুমা শাসক ঋত্বিক হাজরা, তিনি যেমনটাই জানিয়েছেন যে ইতিমধ্যে ব্লক প্রশাসনকে অর্থাৎ বিডিওকে নির্দেশ দেওয়া হয়েছে খোঁজ খবর নেওয়ার জন্য এবং পরিযায়ী শ্রমিক পোর্টালে তার নাম যুক্ত আছে কিনা তাও আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি এবং প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। তবে তোমাদের সঞ্জীবটা জানিয়ে রাখবো যে মালদা জেলায় একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা সামনে আসছে ভিন রাজ্যে কাজে গিয়ে। আর এই ঘটনাকে ঘিরেই কিন্তু রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। বিজেপি একযোগে তৃণমূলকে আক্রমণ করেছে এবং বিজেপি যেটা অভিযোগ করছে যে রাজ্যে কর্মসংস্থান না থাকায় কিন্তু এইভাবে ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদের, বাংলার যুবকদের কিন্তু মৃত্যু হচ্ছে। এর জন্য দায়ী রাজ্য সরকার। তারা কোনো এলাকায় কোনো কর্মসংস্থান করতে পারছে না আর শুধু বলে বেড়াচ্ছে যে অনেক উন্নয়ন করেছে, কিছুই উন্নয়ন হয়নি। আর যখন পাল্টা কিন্তু তৃণমূল যেটা জানাচ্ছে যে এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আর বিজেপি যা বলছে তাদের কথায় আমরা মাথা দিব না। তবে প্রশাসনকে বলবো যেন পরিবারটির পাশে দাঁড়ায়। আমরাও বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখছি। আর গোটা ঘটনায় কিন্তু এখন শোকের ছায়া নেমে এসেছে এই মশালদা বাজার এলাকায়। শানু, পাশাপাশি রাজনৈতিক প্রতিক্রিয়াও কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ
তৃণমূল ব্লক আইএনটিটিইউসির সভাপতি সাহেব দাস বলেন যে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার সরকারের দায়িত্ব, অর্থাৎ এই মৃত্যুতে প্রশাসনের বিরুদ্ধে কিন্তু তিনি একটা দায়বদ্ধতা ঠেলে দিচ্ছেন। এই বিষয়ে তুমি কি বলবে? একদমই, ব্লক আইনটিটিউসির সভাপতি তিনি জানাচ্ছেন যে এই পুরো বিষয়টি প্রশাসনের খোঁজ খবর নেওয়া দেখা উচিত, এবং ইতিমধ্যে চাঁচলের মহকুমা শাসক তিনি ব্লক প্রশাসনিক আধিকারিককে নির্দেশ দিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখতে, এবং প্রশাসন যেটা জানাচ্ছে যে পরিবারের সব রকম সহযোগিতা করা হবে। একদমই। জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়াল পাল্টা মন্তব্য করেন, তৃণমূলের ব্যর্থতা তুলে ধরেছেন তিনি। এই বিষয়ে তুমি কি বলবে? একদমই, বিজেপি যেটা অভিযোগ করছে রাজ্যে কর্মসংস্থান নাই, তার জন্যই এই ঘটনা হচ্ছে, এবং ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হচ্ছে। একের পর এক ঘটনা মালদা জেলায় এই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু ঘটনা সামনে আসছে, আর একজনে বিজেপি আক্রমণ করেছে শাসক দলকে। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। একদম চন্দ্রিমা, যেরকমটা আমরা দেখলাম যে স্পষ্ট মালদার যে ঘটনা আমরা দেখলাম একটু আগে, তুমি প্রত্যক্ষ করলে, আমাদের স্ক্রিনে একদম চলছিল সরাসরি, যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই মৃত্যু ঘিরে কিন্তু একদম একটা বাকবিতণ্ডা শুরু হয়েছে। মালদার পরিযায়ী শ্রমিক চেন্নাইতে গিয়ে মৃত্যু, ট্রেনের পাশে অর্থাৎ ট্রেনের ধারে তার ক্ষত বিক্ষত দেহ, অর্থাৎ রেল লাইনের ধারে তার ক্ষত বিক্ষত, অর্থাৎ যে পুরো শরীর যদি তুমি ঠিক করে দেখো, যেখানে আমরা দেখাতে পারিনি সেই ছবি, খুবই নির্মম, ব্লাড মেরে মেরে দেখতে হয়েছে, খুবই নিক্কারজনক। অর্থাৎ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ যাচ্ছেন, কিন্তু রহস্য মৃত্যু তার হচ্ছে। আমাদের চোখ থাকবে এই প্রতিবেদনের দিকে, আমরা চোখ রাখবো পরবর্তী প্রতিবেদনের দিকে, আমরা চোখ রাখবো বাঁকুড়ার দিকে। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে বাঁকুড়ার ওন্দা, অর্থাৎ নন্দনপুর গ্রামে এক বিজেপি নেতার দোকান ও বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কি হয়েছিল সেখানে, একদম প্রথমে আমরা সেই চিত্র প্রত্যক্ষ করব, তারপরে বিস্তারিত আলোচনায় আসবো। দেখুন, বাঁকুড়ার ওন্দা বিধানসভা এলাকায় নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বিজেপি শক্তি প্রমুখ ও সোশ্যাল মিডিয়া সেলের নেতা তাপস বারিকের ওষুধের দোকানে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। দুষ্কৃতীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি নগদ টাকা ও সামগ্রী লুটপাট করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে একটি কর্মী সম্মেলন সেরে বাড়ি ফেরেন তাপস বারিক। সেই সময় থেকেই তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা নজর রাখছিল বলে অভিযোগ। দোকানে হামলার পর দুষ্কৃতীরা তাপস বারিকের বাড়িতেও হানা দেয়। অভিযোগ, বাড়ির বাইরের দরজায় শিকল তুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘুমন্ত অবস্থায় বাড়ির ভেতরে ছিলেন তাপস বারিক ও তার পরিবার। হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু হলে প্রতিবেশী ও গ্রামবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তাপস বারিক ও তার পরিবারের সদস্যরা। দরজাটার বাইরে থেকে ভিতরে পেট্রোল দেখে দিই, তারপরে বাবা মাকে বলে যে বাইরে থেকে কিছু আওয়াজ আসছে একটা, তখন আমি তড়িঘড়ি করে দেখি এ তো পেট্রোল, যে ওরা থেকে বাইরে থেকে দেশলাই দিয়ে ছড়িয়ে দেয়। তারপরে আমরা বাঁচাও 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 করে চিৎকার করি, মানে এত জোরভাবে চিৎকার করেছি যে পাশের বাড়ি থেকে আমার এক দাদা আসে, দাদা এসে শিকলটা খুলে দেয়। যা হোক, আমরা ভগবানের কৃপায় আজকে প্রাণে বেঁচে ফিরেছি, না হলে আজ কালকে সকালে আমাদের জীবন্ত লাশ হয়ে আমরা বাইরে বেরোতো আজকে। ভগবানের দয়া যে আজকে আমরাকে মানে ও দূত হয়ে এসে আমরাকে বাঁচিয়ে দিয়েছে, নাহলে আজকে তো যখনই এসেছে তখনই দুষ্কৃতীরা পালিয়ে গেল ছুটে। আমি চেষ্টা করেছি যাওয়ার জন্য, মানে আমি কিছুটা গেছি ছুটে, তখন আমার দেখছি মানে দাদা আমাকে বলছে পালিয়ে মেরে দেবে, যাস না দিয়ে আমি এদিকে পালিয়ে এলাম। ঘটনার জেরে গোটা নন্দনপুর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করা হয়েছে, যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বাঁকুড়ার ওন্দা বিধানসভা এলাকার নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বিজেপির শক্তি প্রমুখ ও সোশ্যাল মিডিয়ায় সেলের নেতা তাপস বারিকের ওষুধের দোকানে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। দুষ্কৃতীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালান, এরকমটাই অভিযোগ। পাশাপাশি নগদ টাকা ও সামগ্রী লুটপাট করে বলেই অভিযোগ। স্থানীয় সূত্রে সূত্রে জানা গিয়েছে যে গতকাল রাত্রে একটি
কর্মী সম্মেলন, অর্থাৎ কর্মী সম্মেলন সেরে তিনি কিন্তু বাড়ি ফেরেন তাপস বারিক একটা সম্মেলন মানে অ্যাটেন্ড করে সেখানে উপস্থিত ছিলেন সে সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে সেই সময় থেকেই তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা অর্থাৎ নজর রাখছিলেন বলেই অভিযোগ। দোকানে হামলার পর দুষ্কৃতীরা তাপস বারিককে বাড়িতেও হানা দেয়। অভিযোগ, বাড়ির বাইরে দরজার শিকল তুলে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই চিত্রই আমরা প্রত্যক্ষ করলাম, একদম ভয়াবহ চিত্র। কি বলবে চন্দ্রিমা তুমি বিষয়? দেখো, ভোট যত এগিয়ে আসছে চারিদিকে কিন্তু রাজনৈতিক তরজা সেই পরিমাণেই বাড়ছে, লোকানোর কিছু নেই, সবাই জানে এই বিষয়টি নিয়ে। একদমই আজকে আমরা এখানে ভয়াবহ চিত্র দেখতে পাচ্ছি যে একজন বিরোধী দলের লোক তার বাড়িতে গিয়ে এরকম করা হয়েছে। এর কি মানে গ্যারেন্টি আছে, এই জিনিসটার কি গ্যারেন্টি আছে যে পরবর্তীকালে গিয়ে সাধারণ মানুষের উপরেও এরকম রাজনৈতিক তরজার জেরে ভাঙচুর হবে না, অথবা তাদের উপরেও বিক্ষোভ প্রকাশ করা হবে না? হতেই পারে, তাই না? একদমই। পাশাপাশি ঘুমন্ত অবস্থায় বাড়ির ভেতরে ছিলেন তাপস বারিক ও তার পরিবার। হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু হলো। প্রতিবেশীরা সেই চিত্র প্রত্যক্ষ করেছে। গ্রামবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু অল্পের জন্য প্রাণের রক্ষা পান তাপস বারিক ও তার পরিবারের সদস্যরা। ঘটনার জেরে গোটা নন্দনপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করা হয়েছে, এমনটাই চিত্র দেখতে পেয়েছি। যদিও তৃণমূল কংগ্রেস ও অভিযোগ অস্বীকার করেছে। এই অস্বীকার পুরোপুরি কিন্তু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্তৃপক্ষ বা সেখানকার লোকেরা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। একদম সেই চিত্র আমরা দেখছিলাম। আমরা চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে কথা বলার। সেখানে ছিল আমাদের প্রতিনিধি, ছিল আনসারি, সেখানে ছিল, সেই চিত্র আমাদেরকে দিয়েছে এবং একদম সেই চিত্র এক্সপ্রেস নিউজের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে। না কি হয়েছিল, বাঁকুড়ার ওন্দা বিধানসভা এলাকার নাকড়াজুড়ে গ্রামে, অর্থাৎ নাকাইজুর গ্রামে কিন্তু পঞ্চায়েত নন্দনপুর গ্রামে গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ, বিজেপির শক্তি প্রমুখ ওই সোশ্যাল মিডিয়ার সেলের নেতা তাপস বারিকের কথা আমি বলছি চন্দ্রিমা। তিনি কিন্তু ওষুধের দোকানে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় তার উপরে। দুষ্কৃতীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি নগদ টাকাও সামগ্রিক লুটপাট করে বলেই অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে একটি কর্মী সম্মেলন সেরে বাড়ি ফেরা তাপস বারিক সেই সময় কিন্তু তার উপরে একটা হামলা চালানো হয়, অর্থাৎ দোকানে হামলা করে দুষ্কৃতীরা। তাপস বারিক কিন্তু সেই বাড়ির মধ্যেই ছিল, তার পরিবারও ছিল। বাড়ির বাইরে কিন্তু দরজার শিকল তুলে পেট্রোল ঢেলে কিন্তু আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা এবং আগুন লেগে যায়। ঘুমন্ত অবস্থায় বাড়ির ভেতরে ছিলেন তাপস বারিক ও তার পরিবার। হঠাৎ কিন্তু আগুন দেখতে পেয়েই চিৎকার শুরু করে এলাকার বাসিন্দারা। পাশাপাশি গ্রামবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তাপস বারিক ও তার পরিবারের সদস্য। ঘটনার জেরে গোটা নন্দনপুর এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করা হয়েছে, একদম সরাসরি তৃণমূলকে দায়ী করা হয়েছে। আঙুল কিন্তু তৃণমূলের দিকেই তোলা হয়েছে, যদিও তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। আমরা সেই চিত্র দেখলাম। বাঁকুড়া থেকে আমাদের আরেকটা চিত্র দেখা পড়েছে, আরেকটাও আমাদের প্রতিবেদন আমার কাছে আছে অন্যরকম। সেখানে কি দেখলাম না, বাঁকুড়া স্কুলে সরস্বতী পুজো ঘিরে কিন্তু রাজনৈতিক উত্তেজনা, অর্থাৎ সম্ভব বাধার আশঙ্কা জেলা বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি। বিজেপির দাবি সতর্কতা, তৃণমূলের পাল্টা অভিযোগ শিক্ষাঙ্গনে রাজনীতির টানার চেষ্টা। এরকমই কিন্তু কিছু আমরা মন্তব্য সেখানে দেখতে পারলাম। কি হয়েছিল, কেন হয়েছিল, সরাসরি যাব সেই প্রতিবেদনের দিকে, তারপরে বিস্তারিত আলোচনা আসছে। বাঁকুড়ার ছাতনা এলাকার প্রতিটি বিদ্যালয়ে বিদ্যার দেবী অর্থাৎ সরস্বতী আরাধনা নির্বিঘ্নে সম্পন্ন হয় তা নিশ্চিত করার জন্য জেলা বিদ্যালয় পরিদর্শক এর দ্বারস্থ করেছেন বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি। জানা গিয়েছে তিনি এই বিষয়ে লিখিত চিঠি প্রদান করেছেন। বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি বলেন, আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়।
এর আগে বিদ্যালয়ে সরস্বতী পুজো করার ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। আমরা বিধানসভা এলাকায় এমন কোনো বাধা চাই না, তাই বিষয়টি আগাম জেলা বিদ্যালয় পরিদর্শককে জানিয়ে রাখলাম। আরেকটা আমার বিধানসভার যে ইস্যু, যে সরস্বতী পুজো যাতে প্রত্যেকটা প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিক স্কুল এবং কলেজে নির্বিঘ্নে হয়, তার জন্য ওনাকে আমি অবগত করাতে এলাম। কারণ এর আগেও আপনারা দেখেছেন এই সরকারের আমলে সরস্বতী পূজা থেকে শুরু করে বিভিন্ন পূজায় হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে ব্যাঘাত সৃষ্টি করছে একটা মৌলবাদী শক্তি। তো আমরা ছাতনা বিধানসভার যাতে প্রত্যেকটি স্কুলে মা সরস্বতী আরাধ্যা দেবী, বিদ্যার আরাধ্যা দেবীর যাতে আমরা পুজো করতে পারি, সেই জন্য ওনাকে আমি বিষয়টা জানাতে এসেছিলাম। এরপর আমরা প্রশাসনকেও জানাবো, আমাদের দল এবং আমাদের শিক্ষক সংগঠন সমস্ত শিক্ষিত সম্প্রদায় এবং শিক্ষকদের কাছে আবেদন করবে যে আপনারা নিজ নিজ বিদ্যালয়ে এই মা আরাধ্যা দেবীর পুজো আপনারা করুন। বিজেপি শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৌখিক মহাসংঘের রাষ্ট্র সভাপতি আশিস কুমার মণ্ডল উল্লেখ করেন, রাজনৈতিক কারণে বাধা সৃষ্টি হয়েছে। এখন কোনো ধর্মীয় বিষয় নেই, সরস্বতী বিদ্যার দেবী, যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে, তাই আমরা জেলা বিদ্যালয় পরিদর্শককে আগাম জানিয়েছি। ধর্মীয় কিছু ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তির চাপের কারণে তারা সেই সমস্ত জায়গায় পূজা করবার বা পূজা করানোর সেই যে সাহায্য করা বা এগিয়ে পূজা করানো, সেটা তারা করেনি। এছাড়া অন্য কোনো কিছু কারণ নয়। তো আমি অবশ্যই ডিআইকে বললাম যাতে এইগুলো না হয়। এটা আমরা বিদ্যার দেবী হিসাবে ধরি, এখানে শুধু ধর্মীয় আচার আচরণের হিসাবে আমরা ধরি না, এটাকে একটা পরিবেশটা ঠিক রাখার জন্য আমরা এটা করি। আমাদের সংগঠন থেকে সমস্ত রাজ্য যে ব্যাপী যত জায়গাতেই আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, সেটা প্রাথমিক এবং মাধ্যমিক, সেখানে আমরা সরস্বতী পূজা অবশ্যই করব। এবং এমন কোনো জায়গা থাকবে না আমাদের যে সদস্য আছেন যেখানে সরস্বতী পূজা হবে না, আমরা অবশ্যই সব। অন্যদিকে তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা সভাপতি গোরাচাঁদ কান্ত দাবি করেন, ছাত্রছাত্রীদের নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি বিধায়ক। রাজ্যে বা জেলায় কোথাও সরস্বতী পুজো বন্ধ হচ্ছে না। কুসুম মন, ছোট ছোট ছাত্রছাত্রীদের মনগুলোকে এভাবে হিন্দু মুসলিমের নামে বিভক্ত বা বিষাক্ত করার চেষ্টা করছেন আমি জানি না। যে সরকারের মুখ্যমন্ত্রী মহাকাল মন্দিরের উদ্বোধন করেন, যে সরকারের মুখ্যমন্ত্রী দীঘায় পুরীর মন্দিরের উদ্বোধন করেন, যে সরকারের মুখ্যমন্ত্রী তিনি দুর্গাঙ্গনের উদ্বোধন করেন, তিনি সরস্বতী পূজায় সেই সরকার বা তার শাসক দল বা শিক্ষক সংগঠন সরস্বতী পূজায় বাধা দেবেন, একদম এটা একদম পুরো কি বলবো, একদম বাজে কথাবার্তা। এবং আমি এই কথাবার্তার বিরোধিতা করছি। একই সাথে আমি এমএলএ কে একটা বার্তা দিতে চাইছি যে যদি সত্যি আপনি মানুষের মন জয় করতে চান, এইভাবে ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট শিক্ষাঙ্গনকে আপনি কলুষিত করবেন না। জেলা বিদ্যালয়ে পরিদর্শক অন ক্যামেরা বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাই। তিনি কেবল বলেন, বিধায়কের লিখিত চিঠি পেয়েছি। এছাড়াও একটি শিক্ষক সংগঠন মৌখিকভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন। এই ঘটনার মধ্যে দিয়ে বিদ্যালয়ে ধর্মীয় অনুযায়ী বা অনুশীলন ও রাজনৈতিক প্রভাব নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারি রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম বাঁকুড়ার ছাতনা এলাকার প্রতিটি বিদ্যালয়ে কিন্তু বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা নির্বিঘ্নে সম্পন্ন হয়, তা নিশ্চিত করার জন্য কিন্তু জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ এর 10 স্থান অর্থাৎ প্রাথমিকের দ্বারস্থ হয়েছেন বিজেপির বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি। জানা গেছে তিনি এই বিষয়ে লিখিত চিঠি প্রদান করেছেন। বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি বলেন, আমাদের অভিজ্ঞতা ভালো নয়, কারণ এর আগে বিদ্যালয়ের সরস্বতী পুজো করার ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। আমার বিধানসভা এলাকার এমন কোনো বাধা চাই না, তাই বিষয়টি আগাম জেলা বিদ্যালয় পরিদর্শককে জানিয়ে রাখলাম। একদম সেই বক্তব্যই কিন্তু আমরা শুনতে পেরেছি সত্যনারায়ণ মুখার্জি বাবুর তরফ থেকে। পাশাপাশি বিজেপি শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক অর্থাৎ মহাসংঘের রাজ্য সভাপতি আশিস কুমার মণ্ডল উল্লেখ করে বলেন যে রাজনৈতিক কারণে বাধা সৃষ্টি হয়েছে, এখানে কিন্তু কোনো ধর্মীয় বিষয় নেই। সরস্বতী বিদ্যা দেবী যাতে কোনো প্রতিবন্ধকতা না পড়েন, তাই কিন্তু আমরা জেলা বিদ্যালয় পরিদর্শককে আগাম জানিয়ে রেখেছি। এই
এই বিষয় কিন্তু আমরা দেখলাম একদম সরাসরি। অন্যদিকে তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির বাঁকুড়া জেলা সভাপতি গোরাচাঁদ কান্ত দেবী কিন্তু তিনি কিন্তু একদম স্পষ্ট জানান, ছাত্রছাত্রীদের নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চাপা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। বিজেপি বিধায়ক রাজ্যে জেলার কোথাও না কোথাও কিন্তু সরস্বতী পুজোর একটি উল্লেখ করা হয়েছে। একদম সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু বাইট দিচ্ছেন এই মুহূর্তে, পুজো বন্ধ হচ্ছে না, একদম সেই চিত্র দেখতে পাচ্ছি। জেলা বিদ্যালয় পরিদর্শক অন ক্যামেরায় বিষয়টি নিয়ে কিন্তু মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি কেবল বলেন যে বিধায়কের লিখিত চিঠি পেয়েছি, এছাড়াও একটি শিক্ষক সংগঠন মৌখিকভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমাদের সাথে আমাদের প্রতিনিধি আছে, বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি আছে, আমি কথা বলার চেষ্টা করব। কিন্তু তার আগে এই ঘটনার মধ্যে দিয়ে বিদ্যালয়ের ধর্মীয় অনুশীলন ও রাজনৈতিক প্রভাব নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে। আমাদের সাথে আমাদের প্রতিনিধি আছে, আমি কথা বলার চেষ্টা করব, শাহজাহান আনসারির সাথে কথা বলার চেষ্টা করব। তার পাশাপাশি এই ঘটনার মধ্যে আমরা দেখতে পেরেছি যে বিদ্যালয় কিন্তু ধর্মীয় অনুশীলন ও রাজনৈতিক প্রভাব নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে। একদম সেই চিত্র আমরা দেখতে পেরেছি বাঁকুড়ায়। সেখানে কি হয়েছিল আরও একবার চন্দ্রিমা তোমাকে আমি পর্যালোচনা করে বলতে চাই যে বাঁকুড়াতে যে চিত্র আমরা দেখতে পারলাম, অর্থাৎ বাঁকুড়ার ছাতনা এলাকার প্রতিটি বিদ্যালয় কিন্তু বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা নির্বিঘ্নে সম্পন্ন হয়। তা নিশ্চিন্ত করার জন্য কিন্তু জেলা বিদ্যালয় পরিদর্শক এর দ্বারস্থ হয়েছেন বিজেপির বিধায়ক সত্যেন্দ্র নারায়ণ মুখার্জি। পাশাপাশি তিনি এই বিষয়ে কিন্তু একটি চিঠি প্রদান করেছেন। বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি বলেন, আমাদের অতি অভিজ্ঞতা ভালো নয়, এর আগে বিদ্যালয় সরস্বতী পূজা করার ক্ষেত্রে বিভিন্ন ধারার সম্মুখীন হতে হয়েছে। আমরা বিধানসভা এলাকায় এমন কোনো বাধা চাই না, তাই বিষয়টি আগাম জেলা বিদ্যালয় পরিদর্শককে জানিয়ে রাখার একটি পরিকল্পনা কিন্তু দেখা গিয়েছে। পাশাপাশি বিজেপি শিক্ষক সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৌখিক মহাসংঘের রাষ্ট্র সভাপতি আশিস কুমার মণ্ডল তিনি কিন্তু উল্লেখ করেছেন এই বিষয়টিতে রাজনৈতিক কারণ বাধা সৃষ্টি হয়েছে। একদম রাজনৈতিক কারণে কিন্তু বাধা সৃষ্টি হয়েছে, এখানে কোনো ধর্মীয় বিষয় নেই। সরস্বতী বিদ্যার দেবী যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে, তাই আমরা জেলা বিদ্যালয় পরিদর্শককে আগাম জানিয়ে রেখেছি। একদম সেই চিত্রই কিন্তু দেখতে পেরেছি। অন্যদিকে কিন্তু তৃণমূল সমর্থিত পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষা সমিতির বাঁকুড়া জেলা সভাপতি গৌরচাঁদ কান্ত তিনি দাবি করেছেন কি না, ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য চাপা সৃষ্টি হয়েছে। একদম সেই কি বলেছেন তিনি, ছাত্রছাত্রীদের নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে বিজেপি বিধায়ক। রাজ্যের বা জেলায় কোথাও না কোথাও কিন্তু সরস্বতী পুজো নিয়ে বা একটি উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা তো বাঁকুড়ার এই চিত্র দেখলাম, চন্দ্রিমা তুমিও দেখলে, একদম উত্তেজনা কিন্তু সৃষ্টি হয়েছে। আমরা আমাদের এই প্রতিবেদন দিকে কিন্তু নজর থাকবে। আমরা পাশাপাশি যাব আরামবাগের দিকে। আরামবাগে কি হয়েছিল না, আরামবাগে বিডিও অফিসে কিন্তু হিয়ারিংয়ের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আগাম সময় নির্ধারিত থাকা সত্ত্বেও সকলকে একই সময় কিন্তু ডাকা হয়েছে। ঠিক এমনই চিত্র চন্দ্রিমা আমরা দেখতে পেরেছি আরামবাগে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা প্রশাসনের অবস্থাপনার জন্য কিন্তু ক্ষোভ প্রকাশ করে। একদম সেই চিত্র আমরা দেখতে পেয়েছি আরামবাগে। আরামবাগে কি হয়েছিল একদম সরাসরি সেই চিত্র প্রথমে দেখব, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন, আরামবাগ বিডিও অফিস চত্বরে হিয়ারিংকে কেন্দ্র করে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় বৃহস্পতিবার। হিয়ারিংয়ের জন্য আগাম বিভিন্ন সময় নির্ধারণ করা থাকলেও পরে সকলকে একই সময়ে ডেকে আনা হয়, যার ফলে অফিস চত্বরে অতিরিক্ত ভিড় জমে যায়। ভিড় এবং দীর্ঘ লাইনের কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, তাদের চিকিৎসারও ব্যবস্থা করতে হয়। অভিযোগ উঠেছে কিছু বিএলও নিজেদের পরিচিতদের অন্য গেট দিয়ে ভিতরে ঢুকিয়ে হিয়ারিংয়ের কাজ সম্পন্ন করেছিলেন। নিয়ম শৃঙ্খলার অভাব এবং প্রশাসনিক অব্যবস্থাপনার ক্ষোভে ফেটে পড়ে লাইনে থাকা সাধারণ মানুষ। ক্ষোভ ধাক্কাধাক্কিতে রূপ নেয়, যা পরে উত্তেজনার পর্যায়ে পৌঁছায়। থেকে আমি না খাই না দায় দাঁড়িয়ে আছি লাইনের পর ঘন্টার পর ঘন্টা, বুঝতে পারলেন তো? আর নতুন করে আর কি বলবো, তারপরে ভেতরে ঢোকা নিয়ে কি সমস্যা হয় না? এখন লাইনে প্রশাসন এখন ঠিক করে দিয়ে নিচে, যার জন্য আমরা এই লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে প্রশাসন এবার যায় একদিন একদিন করে নিয়ে যাচ্ছে। আপনার নাম দাদা? কাউরে 12:30, কাউরে 1:30, কাউরে 3টে, সেইগুলোকে একসাথে করে দিয়েছে।
এক নম্বর সমস্যা। যেটি ওইটা পাই টু পাই হতো 12:30, যার টাইম 12:30 হতো, যার 1:30 টাইম 1:30 করতো, প্রশাসন যদি করে দিত কিংবা ভিডিও থেকে, তাহলে আমাদের ভালো হতো। আমার 3টেই ছিল, আমাকে এখন আমি আসছি 12টাতে এসে দাঁড়িয়ে আছি, সমস্যা এটা হয়ে গেছে। তারপরে এবারে মুখ চিনা যেগুলো বিএলওদের আছে তাদের ডাকছে, ডেকে অন্য গেট দিয়ে ঢুকাচ্ছে। আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, এখানে এক সমস্যা হচ্ছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়। স্থানীয়দের দাবি, এই বিশৃঙ্খলার মূল কারণ প্রশাসনের ভুল সিদ্ধান্ত এবং দুর্বল ব্যবস্থাপনা। তারা প্রশাসনের প্রতি দাবি জানান, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হোক। এমন পরিস্থিতি প্রশাসনিক ত্রুটি এবং জনসাধারণের অর্গানাইজড লাইনের অভাবকে সামনে নিয়ে আসে। বিশেষজ্ঞরা মনে করেন, আগাম সময়সূচি মেনে চলা এবং যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলে এ ধরনের বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হতো। প্রশাসনের এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে রোষ কমলেও সবাই পুনরায় সুষ্ঠু হিয়ারিং প্রক্রিয়ার দাবি করছেন। ব্যুরো রিপোর্ট। আরামবাগ বিডিও অফিসের সামনে কিন্তু হিয়ারিং এর সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, অর্থাৎ আগাম সময় নির্ধারিত থাকা সত্ত্বেও সকলকে একই সময় ডাকা হয়েছে, ঠিক এমনই চিত্র দেখতে পারলাম। পাশাপাশি ভিড় ও দীর্ঘ লাইনের কারণে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। স্থানীয়রা প্রশাসনের অপব্যবস্থাপনার জন্য কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। একদম সেই চিত্র দেখলাম। আরামবাগ বিডিও অফিসের সামনে চত্বরে কিন্তু হিয়ারিং কেন্দ্রে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভিড় এবং দীর্ঘ লাইনের কারণেই কিন্তু কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে, তাদের চিকিৎসারও ব্যবস্থা করতে হয়। অভিযোগ ওঠে, কিছু বিএলও নিজেদের পরিচিতিদের অন্য গেট দিয়ে ভেতরে ঢুকিয়ে হিয়ারিং কাজ সম্পন্ন করেছে। একদম সেই চিত্রই আমরা দেখতে পেরেছি। কিছু বিএলও তাদের নিজেদের কিছু পরিচিতিদের অন্য গেট দিয়ে ঢুকিয়ে তাদের যে হিয়ারিংয়ের যে কাজ আছে, যে প্রসেস আছে, সেটাই কিন্তু তাদের সম্পন্ন করা হয়েছে। একদম এটা কিন্তু অভিযোগ। পাশাপাশি নিয়ম বিশৃঙ্খলা অভাব বা এবং প্রশাসনিক অব্যবস্থাপনার যে ক্ষোভ ফেটে পড়েছে, লাইনে থাকা সত্ত্বেও কিন্তু মানুষ কিন্তু এরকমই চিত্র দেখা গিয়েছে। ক্ষোভ, ধাক্কাধাক্কি, একদম সেই চিত্র কিন্তু আমরা দেখতে পারলাম। পাশাপাশি যা পরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ প্রশাসন সেখানে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু তারা একদম উঠে পড়ে লেগেছিল, সেই চিত্র আমরা দেখেছি। পাশাপাশি শান্ত করতে কিন্তু একদম তারা হিমশিম খান চন্দ্রিমা, একদম সেই চিত্র দেখেছি। স্থানীয়দের দাবি কিন্তু এই বিশৃঙ্খলা মূল কারণ হচ্ছে প্রশাসনের ভুল সিদ্ধান্ত এবং দুর্বল ব্যবস্থাপনা। তার কারণেই কিন্তু তারা প্রশাসনের ভুল সিদ্ধান্ত এবং দুর্বল ব্যবস্থাপনার কিন্তু নিয়ে একটা প্রশ্ন তুলেছে। পাশাপাশি প্রতিবাদ জানান তারা, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে যথাযথ প্রতিশ্রুতি বা প্রস্তুতি গ্রহণ করা হয়। এমন পরিস্থিতি কিন্তু প্রশাসনিক ত্রুটি এবং জনসংধারণের অর্থাৎ জনসাধারণের একটি পরিচালনা দেখতে পেরেছি। ঠিক আছে, এই যে পরিকল্পনা দেখতে পারলাম বা এই যে চিত্র আমরা দেখতে পারলাম, লাইনের অভাবে কিন্তু তিনি সামনে থাকেন, একদম সেই চিত্র দেখতে পেরেছি। তো পাশাপাশি প্রশাসনের এই ঘটনার পর কিন্তু স্থানীয়দের মধ্যে একটা যে রেশ, সেই রেশের চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন। কি বলবে তুমি এই বিষয়ে? প্রশাসন এইখানে যে সিস্টেমটা আছে, সিস্টেম অনেক বিগড়ানো ছিল। না হলে এত ভিড় ভাট্টা ধাক্কা ধাক্কি এত কিছু হতো না। চন্দ্রিমা, আমি তোমাকে একটা বিশেষভাবে বলে রাখি যে আমরা তো এতক্ষণ তো আরামবাগ আমরা যে চিত্র দেখছিলাম সেটা তো আমরা দেখছিলাম, কিন্তু তোমার কি মনে আছে এর আগে আমরা আরেকটা প্রতিবেদন ধরেছিলাম? আমরা ছিলাম যে ওন্দাব অর্থাৎ বাঁকুড়াতে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনার দিকে আমরা আরেকবার যাব। আমাদের কিছু বিশ্লেষণ আরেকটুখানি যদি তোমাকে বিস্তারিত খুলে বলি যে না, বাঁকুড়ায় যে চিত্র দেখতে পেরেছি সেখানে কিন্তু আগুন লেগেছে এবং গেটে কিন্তু রীতিমতো কিন্তু যেটা দেখা যায় যে গেটের মধ্যে কিন্তু ছিটকিনি লাগিয়ে সেই চিত্র আমরা দেখতে পারি। চিত্র কিন্তু আমরা একদম পরিষ্কার দেখতে পারি। কি হয়েছিল তোমাকে একদম স্পষ্ট প্রথমে সেই দিকে বলবো, তারপরে আমি বিস্তারিত আলোচনায় আসবো। যে না, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে বাঁকুড়ার ওন্দা অর্থাৎ
নন্দনপুর গ্রামে এক বিজেপি নেতার দোকান ও বাড়িতে কিন্তু হামলার অভিযোগ উঠে এসেছে। কি হয়েছিল আমরা প্রথমে সরাসরি আমাদের প্রতিনিধি আছে, আমাদের প্রতিনিধি ফোনে আছে, তার সাথে কথা বলার চেষ্টা করব। এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। তুমি কি শুনতে পাচ্ছ? বাঁকুড়ার যে ঘটনা আমরা ছিলাম, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে বাঁকুড়ার ওন্দা। অর্থাৎ নন্দনপুর গ্রামে এক বিজেপি নেতার দোকান ও বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কি হয়েছিল তোমাকে বিস্তারিত প্রথমে বলি যে না, এখানে কিন্তু বাঁকুড়ার যে ওন্দার যে ঘটনা আমরা আজকে দেখতে পাচ্ছি, যে বাঁকুড়ার ওন্দা বিধানসভা এলাকার নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটে। কি হয়েছিল? অভিযোগ, বিজেপির শক্তি প্রমুখ ও সোশ্যাল মিডিয়ার সেলের নেতা। আমি কথা বলবো বিস্তারিত, আমাদের প্রতিনিধি মনে হয় আমার সাথে আছে বাঁকুড়া থেকে। আনসারি, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আনসারি, বাঁকুড়া ওন্দা বিধানসভা এলাকার নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে গভীর রাতে কিন্তু চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তোমাকে আমি প্রথমে বলবো তুমি বিস্তারিত এই বিষয়ে বলো, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। হ্যাঁ, একদমই। ওন্দার নন্দনপুর গ্রামে বিজেপি নেতার দোকানে ও বাড়িতে হামলা, দোকানে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বাড়িতে পেট্রোল ঢেলে ঘুমন্ত অবস্থায় বিজেপি নেতার পরিবারকে খুনের চেষ্টা। আচ্ছা, অভিযোগ তৃণমূলের দিকে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আমরা দেখতে পারলাম যে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রে নাকি একটি কর্মী সম্মেলন সেরে বাড়ি ফিরছিলেন তাপস বাড়ি, সেই সময় কিন্তু তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা নজর রাখছিলেন বলেই অভিযোগ। দোকানে হামলার পর দুষ্কৃতীরা তাপস বাড়িতে হানা দেয়। অভিযোগ, বাড়ির বাইরে কিন্তু দরজা শিকল তুলে পেট্রোল ঢেলে দেওয়ার এবং পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার একটা চেষ্টা, এবং আগুন লাগিয়েছে। কি বলবে তুমি এই বিষয়ে? এই বিষয়টা একদমই ধোঁয়াশা। কে বা কারা পেট্রোল বা কারা আগুন লাগিয়েছে এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত পুলিশ, ওন্দা থানার পুলিশ সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কে বা কারা এখনো পর্যন্ত এটা, কিন্তু পরিবারের অভিযোগ পুরো তৃণমূলের দিকে। ধন্যবাদ তোমার কানসারি সঙ্গে থাকার জন্য। আমরা দেখতে পেলাম বাঁকুড়ায় কিন্তু আমাদের যে ঘটনাটা হয়েছে আজকে, এই ঘটনায় কিন্তু অবশ্যই তোমাকে বলি চন্দ্রিমা, একদম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একজন নেতার বাড়িতে রাতারাতি আগুন লেগে যাওয়া চারটিখানি ব্যাপার নয়, অর্থাৎ কিছু ষড়যন্ত্র পিছনে কাজ করছে, একদম সেই চিত্র আমাদের নজর থাকবে। পাশাপাশি আমরা যেখানে ছিলাম আরামবাগে আমরা ছিলাম, আরামবাগের সেই খবরে আমরা ছিলাম। কি হয়েছিল আরামবাগে আরও একবার আপনাদের জানাবো যে না, আরামবাগে কিন্তু আরামবাগ বিডিও অফিসের সামনে কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়। কি হয়েছিল? হিয়ারিংয়ের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আগাম সময় নির্ধারণ থাকা সত্ত্বেও কিন্তু সকলকে একই সময় ডাকা হয়েছে, এমনটাই কিন্তু চিত্র দেখতে পেয়েছি চন্দ্রিমা। পাশাপাশি ভিড় এবং দীর্ঘ লাইনের কারণে কয়েকজন কিন্তু অসুস্থ হয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা প্রশাসনের ব্যবস্থাপনার জন্য কিন্তু তারা অবশ্যই একদম ক্ষোভ উগড়ে দিয়েছে। একদম সে চিত্র আমরা দেখছি, সেই চিত্র আমরা এই সময় প্রত্যক্ষ করছি যে ভিড় এবং দীর্ঘ লাইনের কারণে কিন্তু কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন, তাদের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ উঠেছে কিছু বিএলও নিজেদের পরিচিতিদের অন্য গেট থেকে ঢুকিয়েছিলেন এবং তাদের যে হিয়ারিং প্রসেস ছিল, যে কাজ ছিল, সেটাকে কিন্তু তারা একদম সম্পূর্ণভাবে তারা কিন্তু সেই কাজটা করেন। একদম কিন্তু সেই অভিযোগ পেয়েছি। নিয়ম শৃঙ্খলা অভাব এবং প্রশাসনিক অব্যবস্থাপনার কিন্তু পরে কিন্তু এই একটা ক্ষোভ তাদের মধ্যে দেখতে পারি। একদম আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি আরামবাগ থেকে, আমাদের প্রতিনিধি পিন্টু লাগা আমাদের সাথে আছে। পিন্টু, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। পিন্টু, আজকে যে আরামবাগে আমরা বিশৃঙ্খলা দেখতে পারলাম, যে চিত্রর সম্মুখীন আমরা হলাম, তুমি যে চিত্র আমাদেরকে পাঠিয়েছো, একদম হিয়ারিং হচ্ছে, বিএলওদের প্রতি কিন্তু একটা ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দা, স্থানীয় মানুষজনরা। বিএলওদের নিজেদের আপনজনেদের অন্য গেট থেকে ঢুকিয়ে কিন্তু হিয়ারিংয়ের কাজ কিন্তু সম্পন্ন করা হয়েছে, এমনটাই অভিযোগ। এর ফলে কিন্তু অবশ্যই ক্ষোভ উগড়ে দিয়েছেন। কি বলবে তুমি এই বিষয়? যেটা আমরা জানতে পেরেছি, যেটা সাধারণ মানুষ অভিযোগ করছে আজকে যে ভিডিও অফিসে, সেখানে কিন্তু যে মানুষের আলাদা আলাদা সময় ছিল, মানুষ যেটা বলছে, কিন্তু পরে দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষকে একই সময় দেখে নেওয়া হয়। এর ফলে কিন্তু একদিকে যেমন দীর্ঘ লাইন পড়ে যায়, তেমন কিন্তু বহু মানুষের ভিড় বন্ধ থাকে ভিডিও অফিস করে। আর সেই পরিস্থিতির মধ্যেই অভিযোগ উঠছে যে কিছু বিএলও আছে যারা তাদের যে পরিচিত আছে তাদেরকে অন্য গেট দিয়ে ঢুকিয়ে তারা তাদের হিয়ারিং এর যে ছিল হিয়ারিং কাজ সম্পন্ন করছিলেন।
এতে করে মানুষ ক্ষিপ্ত হয়, তারা কিন্তু শুরু করে দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু তৈরি হয়। তোমাকে জানিয়ে রাখবো, এই যে দীর্ঘ লাইন, সেখানে কিন্তু দীর্ঘ দাঁড়িয়ে থেকে 3 জন মহিলা যারা অসুস্থ হয়ে পড়ে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আর এতে কিন্তু আরো মানুষ ক্ষিপ্ত হয়ে যান যে যারা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন সেই জায়গায় এমন অবস্থায় তাহলে পরিচিতদের অন্য লাইন অন্য গেট দিয়ে ঢুকিয়ে তারা কাজ কমপ্লিট করে দিচ্ছেন। এটা কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়, মানুষ এই যে ভাষা শুরু করে, ধাক্কা দেখতে শুরু হয় এবং এই যে সব বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এরপরে কিন্তু আরামবাগ যায় পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছায় সেখানে কিন্তু পুলিশ বাহিনী আসতে হয়। আর তাতে করে কিন্তু পুলিশ মানুষকে আশ্বস্ত করে, লাইনকে ঠিকঠাক করে এবং পরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করে। কিন্তু মানুষের যেটা অভিযোগ যে প্রশাসনিক একটা ব্যর্থতা, মানুষকে আমরা দেখে আসছি এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে হিয়ারিং এর ক্ষেত্রে এরকম একটা অভিযোগ সেই জায়গায় পরিস্থিতি এর জন্য ধন্যবাদ তোমাকে। কিন্তু আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি, আরামবাগ থেকে আমাদের প্রতিনিধি ছিল। একদম আমাদের চোখ নজর থাকবে এই বিষয়ে। কিন্তু আমরা পরবর্তী খবরের দিকে যাব, কি হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনায়। একদম সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমরা আজকে নজর রাখবো। দক্ষিণ চব্বিশ পরগনার মুড়িগঙ্গা নদীতে বড়সড় নৌ দুর্ঘটনা। ছাই বোঝাই একটি বাংলাদেশি বার্জ ডুবে যায় নদীতে। দীর্ঘ চেষ্টার পর নিরাপদ উদ্ধার করা হয় এবং 12 জন নাবিক সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। কি হয়েছিল প্রথমে আমরা সেই চিত্র দেখব, বিস্তারিত আলোচনা আসছি। সাগরের কোচবেড়িয়া ও লজ নাম্বার 8-এর মধ্যবর্তী মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার মুখে পড়ে এমভি তমজিল নসিব নামের ফ্লাই অ্যাশ বোঝায় বাংলাদেশি বার্জটি। জানা গিয়েছে বজবজ থেকে বিপুল পরিমাণে ছাই নিয়ে বাংলাদেশে যাওয়ার পথে ভাটার টানে নদীগর্ভে জেগে ওঠা একটি বিশাল চড়াই সজ্জরে ধাক্কা মারে বার্জটি। ধাক্কায় বার্জের নিচের অংশ ফেটে যায় এবং দ্রুত জল ঢুকতে শুরু করে বার্জে। কিছুক্ষণের মধ্যেই ভারসাম্য হারিয়ে বাসটি ডুবতে শুরু করে। প্রায় 45 মিনিট ধরে চলে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। বার্জে থাকা নাবিকদের চিৎকার শুনে আশেপাশে থাকা ট্রলারগুলি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সাহসিকতার সঙ্গে উদ্ধার করা হয় 12 জন নাবিককেই। সকলেই অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। যদিও নাবিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে বাসটির সিংহভাগ অংশ বর্তমানে জলের তলায় চলে গিয়েছে। এর ফলে টন টন ফ্লাই অ্যাশ নদীগর্ভে মিশে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সুন্দরবন জেলার পুলিশ আধিকারিকরা এবং সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচলের ক্ষেত্রে এই ডুবে যাওয়া বার্জ কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা পোস্ট ট্রাস্টকেও বিস্তারিত জানানো হয়েছে। বার্জ উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পরিষ্কার চিত্র, সাগরের কচুবেড়িয়া ও লট নম্বর 8-এর মধ্যবর্তী মুড়িগঙ্গা নদীতে কিন্তু দুর্ঘটনার একটি চিত্র আমরা দেখতে পারলাম এবং এমভি তাজজিদ অর্থাৎ নাসির নামের ফ্লাই অ্যাশ অর্থাৎ বাংলাদেশের বার্জ। জানা গিয়েছে সেখানে কিন্তু বজবজ থেকে বিপুল পরিমাণে কিন্তু ছাই নিয়ে বাংলাদেশে যাওয়ার পথে ভাটার টানে নদীগর্ভে জেগে ওঠে এক বিশাল চরের সাজর, অর্থাৎ ধাক্কা মারে, একদম সরাসরি ধাক্কা মারে সে বার্জকে। ধাক্কায় কিন্তু বার্জ নিচে অংশ ফেটে যায় এবং দ্রুত জল ঢুকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভারসাম্য হারিয়ে বার্জটি ডুবতে শুরু করেন। প্রায় 45 মিনিট ধরে চলে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান এবং বার্জের থাকা নাবালিকদের অর্থাৎ নাবিকদের চিকিৎসায় শুধুই আশেপাশে থাকে ট্রলারগুলি। একদম আমরা কথা বলবো, আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি রেবতী মালি আমাদের সাথে আছেন। একদম সরাসরি কথা বলবো প্রথমে রেবতীর সাথে। দেখো সঞ্জীব, তোমাকে জানিয়ে রাখি যে বাংলাদেশি যে আন্তর্জাতিক জলসীমানা যেটা ভারতের মধ্যে দিয়ে বিভিন্ন কলকাতা বন্দরগুলিতে তারা যায়, সেই যাওয়ার পথে মুড়িগঙ্গা নদীতে হঠাৎই আচমকাই কিন্তু বালির মধ্যে ধাক্কা লেগে কিন্তু একবারে ওই অ্যাশ ভর্তি মানে ফ্লাই অ্যাশ ভর্তি বাংলাদেশি বাসটি প্রায় অর্ধ অবস্থায় ডুবে যায়। 12 জন নাবিককে
দীর্ঘ 45 মিনিটের রুদ্ধশ্বাসের লড়াই তাদেরকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে চারিদিকে থাকা যে সমস্ত নৌকোগুলি ছিল সেখানে বাজের কাছে গিয়ে তাদের উদ্ধার করা হয়েছে, কিন্তু এই যে বাড়ির মধ্যে ধাক্কা লেগে হঠাৎই বাজের মুখটি পুরো ফেটে যায়, তারপরেই জল ঢুকে যায়। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সবাই এসেছে এবং কি কারণে তার তদন্তটা ঘটিয়ে দেখছে এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরের মানুষ এই মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছে। সঞ্জীব, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। একদম দক্ষিণ 24 পরগনা কিন্তু সেই চিত্র আমরা দেখছিলাম, একদম ডুবে যায়। তোমাকে যেরকমটা বলছিলাম, এতটা সেখানে উত্তাল পরিস্থিতি হয়ে পড়েছিল, একজন 12 জন নাবিককে কিন্তু শেষমেশ তাদেরকে উদ্ধার করা হয়েছে। অবশ্যই আমাদের তো সময় খুব কম, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। এক্সপ্রেস নিউজ আপনারা চোখ রাখুন, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।